ঠিক সকাল 9টা নজরে বাংলার শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, রাজ্য সরকারি কর্মীরা আজ তাকিয়ে রয়েছে সুপ্রিম রায়ের দিকে। কারণ আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায়। সকাল 10:30টায় ডিএ মামলার রায়। সুপ্রিম কোর্টের 11 নম্বর এজলাসে রায় দেবে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পি.কে. মিশ্রর বেঞ্চ। আমার সঙ্গে অর্ণব রয়েছে, কথা বলবো অর্ণবের সঙ্গে। অর্ণব, সেপ্টেম্বর মাসেই শুনানি শেষ হয়েছিল, আজ রায়ের দান রয়েছে এবং সেদিকে সরকারি যারা কর্মচারীরা রয়েছেন তারা তাকিয়ে রয়েছেন। সম্ভাব্য কি কি বিষয় উঠে আসছে, কি হতে পারে? দেখো, সম্ভাব্য বিষয় বলতে গেলে জাজমেন্টের একেবারে আগে তো এইভাবে বলা যায় না। সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত কি রায় দেবে সেদিকে তাকিয়ে রয়েছে, যেমন তুই যেমনটা বললে রাজ্যের সরকারি কর্মচারীরা। তবে এই ডিএ মামলা যা শুরু হয়েছিল 2016 সালে, যার প্রথম অর্ডার আসে 2017 সালে স্যাট থেকে, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল থেকে। এই স্যাট বর্তমানে বিচারকহীন এবং স্যাট কার্যত কাজ করছে না। 2016 থেকে 2026 পর্যন্ত যে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে মামলা গেছেন, তাতে দুটো বিষয় স্পষ্ট। এক, রাজ্য সরকার যে ডিএ দিচ্ছে না সেটা ইচ্ছার উপর নির্ভরশীল, যেটা প্রথম স্যাট বলে, যেটা কলকাতা হাইকোর্টে এসে তৎকালীন বিচারপতি দেবাশিস করগুপ্তের ডিভিশন নিয়ে জানায় যে না, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএটা আইনসঙ্গত অধিকার। এই আইনসঙ্গত অধিকার, এই জায়গাটা স্পষ্ট হওয়ার পর 2022 সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত ডিভিশন বেঞ্চ তিনটি বিষয় নির্দিষ্ট করে দেয়। এক, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার বিষয়টা রাজ্য সরকার নির্দিষ্ট করবে খুব শীঘ্র। দুই, এক্ষেত্রে বলা হয় বকেয়া যে ডিএ, সেই ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। আর তৃতীয় বিষয়টি বলা হয় রাজ্যের বাইরে যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের সাথে রাজ্যে যারা কাজ করছে সরকারি কর্মচারী, তাদের মধ্যে যেন বেতন বৈষম্য না থাকে। এই তিনটি নির্দেশকে চ্যালেঞ্জ করে 2022 সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এবং 2022 সালের নভেম্বরের পর থেকে ডিসেম্বর এবং গত যেমনটা বললে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রায় 26 বার এই ডিএ মামলা শুনানি হয়েছে। এবং সেপ্টেম্বর মাসে শুনানি শেষ করার পর এখন যেটা মূল বিষয় বস্তু হিসেবে দাঁড়িয়েছে তা হলো, যেহেতু 2025 সালের মে মাসে সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় করল এবং তিনি বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে বকেয়া ডিএর অন্তত 25% 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের মিটিয়ে দেওয়া হোক। কিন্তু সেই নির্দেশ রাজ্য মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করে সুপ্রিম কোর্টে এবং তারা জানায় যে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে তাদের যে মামলা, রাজ্যের যে মামলা, সেই মামলায় যদি রাজ্য জয়লাভ করে সেক্ষেত্রে 25% টাকা দেওয়া হয়ে গেলে সেই টাকা পুনরুদ্ধার করার ক্ষেত্রে আইনি নানা রকম জটিলতার সৃষ্টি হবে। সুপ্রিম কোর্টে টাকা রাজ্য সরকার গচ্ছিত রাখতে চায়। এই অবস্থা শুনানি শেষ হয়েছে। এখন তিনটি বিষয় আজ সুপ্রিম কোর্ট কি বলে সেটাই দেখার। এক, কেন্দ্রীয় হারে ডিএ রাজ্য সরকারি কর্মচারীরা পাবে কিনা। এক্ষেত্রে একটা বিষয় উল্লেখযোগ্য, শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের জন্যই এই ডিএ এরকমটা নয়। যখন শুনানিতে হয় তখন দেশ জুড়ে তার একটা প্রভাব পড়বে, এমনটা কিন্তু সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছিল প্রাথমিকভাবে মন্তব্য করার মধ্য দিয়ে। দ্বিতীয়, কেন্দ্রীয় হারে ডিএ পাশাপাশি বকেয়া ডিএ, যেটা রাজ্যের হিসেবে অনুযায়ী প্রায় 40,000 কোটি টাকা বেশি, সেই টাকাটা কবে দেওয়া হবে, আদৌ দেওয়া হবে কিনা। এবং তৃতীয়, রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে রাজ্য এবং রাজ্যের বাইরে বেতন বৈষম্য কিছু থাকবে কিনা। এই তিনটি প্রশ্নের উত্তর পেতেই রাজ্য সরকারি কর্মচারীরা কৌতূহল হিসেবে আজকে প্রচন্ড কৌতূহলী এবং তারা তাকিয়ে রয়েছে সকাল 5:30 সুপ্রিম কোর্ট কি রায় দেয়। বেশ, নজর থাকবে আমাদেরও। আসছি পরের খবরে। আছে তৃতীয় তৃণমূল সরকারের শেষ বাজেট। 26-এর ভোটের আগে অন্তর্বর্তী বাজেট রাজ্যের। ভোটের আগে বাজেটে নতুন কি, এই কৌতূহল প্রত্যেকের মনে রয়েছে। স্বাভাবিকভাবেই সামনেই ভোট, আর ভোটের আগে তৃণমূল সরকারের শেষ বাজেট, সেই বাজেট কতটা গুরুত্বপূর্ণ, আমার সঙ্গে রয়েছে আবির ঘোষাল। আবির, শেষ বাজেট অধিবেশন 2021-এ 5ই ফেব্রুয়ারি বাজেট পেশ করা হয়েছিল কাকতালীয়ভাবে। আর্টিকেল 5ই ফেব্রুয়ারি 2026-এ যেখানে বাজেট পেশ করা হবে। এবং মনে আছে যে 2021-এও অন্তর্বর্তীকালীন বাজেট না পেশ করে রাজ্য সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করে। আজকের বাজেটের ক্ষেত্রে বিশেষ করে যে নজর, সেগুলো হচ্ছে সামাজিক প্রকল্প এবং বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার নিয়ে একটা আগ্রহ তৈরি হয়েছে। এছাড়া আশা কর্মীদের ভাতা বা বিভিন্ন যে সামাজিক প্রকল্পগুলো যেগুলো মহিলাদের স্বনির্ভরতা এবং সংস্থানের ক্ষেত্রে কাজ করে, সেগুলো নিয়ে নজর রয়েছে। তবে মূলত হচ্ছে বিষয়ের পাশাপাশি যেহেতু যে ডিএ নিয়ে একটি মামলার রায় হয়েছে, সেই ডিএ সংক্রান্ত বিষয় নজর প্রত্যেকের থাকছে। দুপুর 12:30টার সময় রাজ্যপালের ভাষণ রয়েছে এবং দুপুর 2:30টার সময় বাজেট পেশ হবে রাজ্য বিধানসভায়। বেশ, পিএফ এর টাকা কেটেছে কিন্তু সেই টাকা জমা করেনি পুরসভা। প্রায় 13 বছর ধরে এরকমই চলেছে। অভিযোগ, পিএফ এর 30 কোটি টাকা জমা করা হয়নি। চাঞ্চল্যকর অভিযোগ জলপাইগুড়ি পৌরসভার বিরুদ্ধে। তাদের 6টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে পিএফ অফিস।
জলপাইগুড়ি পুরসভা, এই পুরসভার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। পিএফ অফিসের দাবি 2011 থেকে 2024 এই 13 বছরে কর্মীদের পিএফ এর টাকা কাটলেও তা পিএফ অফিসে জমা করেনি জলপাইগুড়ি পুরসভা। 13 বছরে পিএফ এর প্রায় 30 কোটি টাকা জমা করা হয়নি। এই অভিযোগ পেয়ে জলপাইগুড়ি পুরসভার 6টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে পিএফ অফিস। देंगे उनके पास कुछ और अब फंड्स अवेलेबल होंगे, वो अपना एक्सप्लोर करेंगे, उनको कहीं से मान लीजिए पैसा लेना है या उनके और कुछ असेट्स को डिस्पोज करके दे सकते हैं। वो इस्टेब्लिशमेंट को देखना, ये क्वेश्चन का आंसर तो बेहतर वो बता पाएंगे कि वो फंड्स कैसे अरेंज करेंगे। চেয়ারম্যান হয়ে শপথ নিয়েই কিন্তু আমি এমপ্লয়ি শেয়ারে যে পাওনা ছিল যে 53 লক্ষ টাকা, সেটার সাথে সাথে সবার আগে অগ্রাধিকার দিয়ে পেমেন্ট করেছি। কিন্তু জানেন তো পিএফ কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় সরকারের দপ্তর, ওদের একটু পৌরসভাকে বিচলিত রাখা, রাজ্য সরকারকে বিচলিত রাখা, ওরা 6টা অ্যাকাউন্টকে অ্যাটাচমেন্টে চিঠি দিয়েছে। জলপাইগুড়ি পুরসভায় এখন কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মী মিলিয়ে সংখ্যাটা প্রায় 500। এর মধ্যে অনেকেই 2011 থেকে 2024 মধ্যে চাকরি থেকে অবসর নিয়েছেন। তারা ঘোর চিন্তায়। এই সমস্যাগুলো তো পৌরসভা দিন দিন আরো আগামী দিনেও প্রচন্ডভাবে দেখা দেবে। বিক্ষোভ করেছি এবং পৌর কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে ফেব্রুয়ারি 10 তারিখের মধ্যে তারা পৌর কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের যে টাকা পাওনা আছে সেটা তারা আস্তে আস্তে পরিশোধ করবেন। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। মালদার খবরের দিকে নজর রাখবো, কারণ ভোট প্রচারে বহিষ্কৃত বিজেপি নেতা। মালদা বিধানসভা এলাকায় দেওয়াল লিখন বহিষ্কৃত বিজেপি নেতার নামে দেওয়াল লিখন আদি বিজেপি হিসেবে পরিচিত ছিলেন নিতাই মণ্ডল। আমার সঙ্গে সেবক রয়েছে। সেবক, আমরা এই মুহূর্তে নিউজ 18 বাংলা যারা দেখছেন তাদের একটু মনে করিয়ে দেব, এবং যেটা মনে পড়ছে 2021 সালে টিকিট পাননি বলে বিক্ষুব্ধ ছিলেন, এবং যেখানে বিজেপি প্রার্থী গোপাল সাহা গুলিবিদ্ধ হন এবং সেই ঘটনায় নিতাই মণ্ডল গ্রেফতার হন। তার নামেই এই যে দেওয়াল লিখন, তার মানে আবারও যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা প্রকাশ্যে এলো। একদমই, দেখো তোমাকে যেটা তুমি বলছিলে যে এই বিজেপির বহিষ্কৃত নেতা তিনি ইতিমধ্যেই দেওয়াল লেখন করে প্রচারে নেমে পড়েছেন পুরাতন মালদহের বিভিন্ন এলাকায়, এবং তিনি কিন্তু পরিষ্কার নিশানা করছেন বর্তমান বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহাকে। এই নিতাই মণ্ডল তার যে অভিযোগ যে তাকে অন্যায়ভাবে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে, তাকে শোকজ পর্যন্ত করা হয়নি, এবং তার বিরুদ্ধে যে মামলা, সেই মামলা নাকি মিথ্যে মামলা, এমনটাই তিনি দাবি করছেন। এবং এক্ষেত্রে তিনি অভিযুক্ত করছেন বর্তমান বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহাকে। আর এই জন্যই যে তিনি ভোটের ময়দানে নেমেছেন, এটাও তিনি স্পষ্ট করে দিয়েছেন। এই নিতাই সাহা তিনি কিন্তু যথেষ্ট দাপুটে নেতা। বিজেপির বুথ অঞ্চলের নেতৃত্ব থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির দলনেতা পর্যন্ত তিনি ছিলেন অতীতে, এবং গত বিধানসভা ভোটে তিনি টিকিট পাননি। তারপরেই তিনি বিক্ষুব্ধ ছিলেন, তিনি বিক্ষোভের কথা প্রকাশ করেছিলেন। এরপরেই দেখা যায় বিজেপির বর্তমান যিনি বিধায়ক তৎকালীন প্রার্থী তিনি গুলিবিদ্ধ হন, আর সেখানেই অভিযুক্ত হিসাবে বা খুনের চেষ্টার ঘটনায় ষড়যন্ত্রকারী হিসাবে নাম উঠে আসে এই নিতাই মণ্ডলের। যদিও তিনি বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন, আর তিনি বলছেন তিনি ন্যায় বিচারে বিশ্বাসী, তিনি মুক্তি পাবেন এই মামলা থেকে, এমনটা আশা করছেন। যদিও তার এই প্রচারকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন না বিজেপি, কিন্তু বিজেপির অন্তরে একটা অস্বস্তি থাকছে, এটা স্পষ্ট। তো বিজেপি করি, সবকিছু ত্যাগ স্বীকার করে চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে বিজেপি করি। তো বিজেপিতে যদি একই ঘটনা ঘটে, অর্থাৎ অন্যান্য দলের মধ্যে যেমন লুটোপুটো খাও, ধান্দাবাজ, সেটিংবাজ আগাছাতে ভরে যায়, আগাছার মধ্যে বর্তমান এমএলএ সহ আরো 5-7 জন নেতৃত্ব আছে যারা মিলিতভাবে আমাকে চক্রান্ত করে পার্টি থেকে বহিষ্কৃত করেছে। যেহেতু আমাকে পার্টি থেকে বহিষ্কার করেছে, আমি যেহেতু বিজেপির আদর্শে আদর্শিত, আমি অন্য দলে যাইনি বা যাবও না। আমি নির্দল হয়ে আগামী 2026-এর বিধানসভা ভোটে লড়াই করছি। যে কোনো ব্যক্তি বিধানসভা ভোটে প্রার্থী হতেই পারে, সেই হিসেবে সে দেওয়াল লিখন করছে। দেখলাম দেওয়ালে লেখা আছে, ওয়াল রাইটিং আছে, প্রার্থী, ভাবছি যে প্রার্থী উনি হবেন। এখানে কোনো এফেক্ট কোনো কিছু নাই। মালদা বিধানসভা বিজেপির, এটা মালদা বিধানসভায় আমাদের যে প্রার্থী বর্তমানে যিনি সাংসদ, সকলের প্রিয় সাংসদ ফকের মুর্মু, 64,000 মতো লিড ছিল। 2021-এ 16,000 লিড ছিল আমাদের। প্রতিটা বুথ আমাদের লিড আছে। আগামী বিধানসভা নির্বাচনে মানুষ চায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে। সেই জন্য সমস্ত মানুষ মালদা বিধানসভা বিশেষ করে
বিজেপির সঙ্গে আছে, তারা সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিয়েছে। বাড়ি বাড়ি টয়লেট তৈরির জন্য টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার, আর সেই টাকা আত্মসাতের অভিযোগ। আলিপুরদুয়ারের অভিযোগের আঙুল পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্যের স্বামীর দিকে, তিনি মানতে নারাজ। মাঝপথে থমকে টয়লেট তৈরির কাজ, কোথাও তোলা হয়েছে ইটের দেওয়াল, কোথাও আবার সেটাও হয়নি। অভিযোগ, টয়লেট তৈরির সরকারি টাকা পকেটে ঢুকিয়েছেন আলিপুরদুয়ার 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য স্বাতী বিশ্বাসের স্বামী অমিত বিশ্বাস। তিনি আবার বিজেপি নেতা বলে এলাকায় পরিচিত। 5 মাস হয়েছে অ্যাপ্লাই করছি, 2 মাস হয়েছে আমারে বলছে আমার টাকাটা উঠায় দাও, উঠায় নিয়ে আর এই 2 মাসের মধ্যে আমার সাথে আর দেখা করে নাই। কে টাকাটা আপনার কাছ থেকে নিল? নারু পঞ্চায়েত সমিতির বর 12,000। রাজ্য সরকারের প্রকল্প বাড়ি বাড়ি টয়লেট তৈরির জন্য বরাদ্দ করা হয় 12,000 টাকা। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকজন বাসিন্দা সেই টাকা পান 5-6 আগে। অভিযোগ, এরপরে এই উপভোক্তাদের বাড়ি যান পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য স্বাতী বিশ্বাসের স্বামী অমিত। টয়লেট তৈরি করে দেওয়ার আশ্বাস দেন। অভিযোগ, কারো কাছ থেকে 6,000 টাকা নেন, কারো থেকে 10,000 টাকা। এও অভিযোগ, টাকা নিলেও টয়লেটের কাজ শেষ করেননি তিনি। এরপরেই বিডিওর দ্বারস্থ হন স্থানীয়রা। টাকা 12,000 উনি আসছে পঞ্চায়েত, আমাকে বলছে টাকা ওটাই দাও, টাকা আমি ওটাই দিয়েছি। তারপরে এইটুকু কাজ করে এখন খেলে আজ বানাবে, কাল বানাবে, বানাতে পার না। টাকা দিয়েছি নাড়ু বিশ্বাসকে, এই কমপ্লেন করতে বাধ্য, বিডিও অফিসে কমপ্লেন। আমার যে কাজ আছে, কাজগুলো আমি সেই সঠিকভাবে করি, কিন্তু লোকের কাজ কমপ্লিট যতক্ষণ না হয় সে আমাকে কোনো সময় টাকা দেয় না। এটা স্যার কোনোদিন দিতে পারে? যদি পারিস আমাকে আর একটা ব্যবস্থা করে দিলে একবারে 2টা করার চেষ্টা কর। তাই আমি বলছি 2টা তো এক সিস্টেম হয় না। বিজেপির যেহেতু আমার হিসেবে পঞ্চায়েত সমিতি, তাই আমি গরিব মানুষের কাজগুলো করে দিই। ডাইরেক্ট বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে টাকা দেয় পঞ্চায়েত সমিতি, তার বর, তাদের কিন্তু অন্যায়ভাবে গরিব মানুষের টাকা নিয়ে তারা বলছে যে আমি বানিয়ে দিব, টাকাটা আমার হাতে দিন। এটা কিন্তু কোনো নাই, নিয়ম নেই। কিন্তু সে ঠকিয়ে যে টাকা নিল, টাকা নেওয়ার পরও কাজ করলো না। আইনগতভাবে আমরা বিডিওর সাথে আমরা বসছিলাম, তারপরে আইনানুগ ব্যবস্থা আমরা অবশ্যই নেব। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। রাজ্য সরকারের টাকায় বাংলার বাড়ি, আর সেই টাকা পেয়েছেন বিজেপির নেতারাও একাধিক জেলায়। দেখুন। বাংলার বাড়ি রাজ্য সরকারের প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে পাকা বাড়ি তৈরির জন্য টাকা দেয় রাজ্য সরকার। আলিপুরদুয়ারে এই টাকা পেয়েছেন এক বিজেপি নেতা, সুখচরণ দাস। আলিপুর 1 নম্বর ব্লকের উত্তর জিতপুর গ্রামের বাসিন্দা, স্থানীয় বিজেপি নেতা, পেশায় রাজমিস্ত্রি। মাস 6 আগে বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেন। মঙ্গলবার প্রথম কিস্তির 60,000 টাকা পান। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছে, এখন বাড়াবো, খুশি আশা করবো। হ্যাঁ, কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? হ্যাঁ, ধন্যবাদ জানাবো। উপভোক্তা হিসেবে তিনি আজকে এসেছেন, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এই উন্নয়নের ক্ষেত্রে, প্রকল্পের ক্ষেত্রে কোনো ধর্ম দেখেন না, কোনো রং দেখেন না, কোনো রাজনীতি দেখেন না, সকলের জন্য উন্নয়ন করেন। শিলিগুড়ির নকশালবাড়ি, এখানকার রঘুজোতের বাসিন্দা ঝরিয়া ওরাও, স্থানীয় বিজেপি নেতা, পেশায় দিনমজুর। সম্প্রতি তিনিও বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পান। পাওয়ার যোগ্য, এবং সরকার যদি দেয় এইভাবে গ্রামের মধ্যে, তো গ্রামের লোকের উন্নতি হবে। সুরজিৎ বাগদি, বাঁকুড়ার জগদল্লা 1 নম্বর পঞ্চায়েতের বিরোধী দলনেতা। তার স্ত্রীও পেয়েছেন রাজ্য সরকারের বাংলার বাড়ির টাকা। সরকার তখন দিয়েছে, আমি বাড়ি পেয়েছি, এটা আমি খুব আনন্দ। নিউজ 18 বাংলা। নিউটাউনে সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় প্রথম চার্জশিট, আর সেই চার্জশিটে জলপাইগুড়ির রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে পলাতক বলে উল্লেখ। এতদিন হয়ে গেল, এখনো কেন পলাতক? কেন খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মনকে ধরতে পারছে না পুলিশ, যাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট, যার নাম চার্জশিটে? তাকে কেন শোকজ করা হচ্ছে না, কেন সাসপেন্ড করা হচ্ছে না, প্রশ্ন অনেকেরই।
গত বছরের 30শে অক্টোবর নিউ টাউনে যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। তখন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও ছিলেন প্রশান্ত বর্মন। তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এই ঘটনায় বিধাননগর আদালতে বুধবার প্রথম চার্জশিট পেশ করে বিধাননগর পুলিশ। বিধাননগর পুলিশের চার্জশিটে প্রশান্ত বর্মন সহ 6 জনের নাম। প্রশান্ত বর্মনকে পলাতক বলে উল্লেখ করা হয়েছে। খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন, তাকে গত 23শে জানুয়ারির মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু তিনি এতটাই বেপরোয়া যে আত্মসমর্পণ করেননি। এরপরে তাকে বিডিওর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু অনেকেরই প্রশ্ন, প্রশান্ত বর্মনকে কেন শোকজ করা হয়নি, কেন তাকে সাসপেন্ড করা হয়নি? সোনা ব্যবসায়ীকে খুন করা হয় গত অক্টোবরে, তারপর 3 মাসের বেশি কেটে গিয়েছে। এতদিনেও কেন প্রশান্ত বর্মনকে ধরতে পারল না পুলিশ? গত অক্টোবরে নিউ টাউনে যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। নিজেকে বাঁচাতে বারবার চেষ্টা করেন তৎকালীন বিডিও প্রশান্ত বর্মন। নিম্ন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিছুই বাদ যায়নি। প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, কিন্তু আত্মসমর্পণ করেননি পুলিশ। এতদিনেও তাকে ধরেনি। এবার সেই খুনের ঘটনায় প্রথম চার্জশিট দিল পুলিশ। সেখানে খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন পলাতক বলে উল্লেখ করা হয়েছে। নিউজ 18 বাংলা। সোমবার বাঁকুড়া রাঙ্গামাটিতে নদী থেকে উদ্ধার হয় মর্টার শেল, আর দামোদরে উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনা। যে ছবি দেখছেন, কিভাবে নিষ্ক্রিয় করা হলো বিস্তারিত জানাবে দেবব্রত, রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, একদমই দেখো, সেনাবাহিনী এসে এই 3টি মোটর সেল নিষ্ক্রিয় করে গতকাল। তোমাকে জানাবো, গত সোমবার সোনামুখী থানার রাঙামাটি সংলগ্ন পাশ দিয়ে বয়ে যাওয়া যে দামোদর নদ রয়েছে, সেই নদী বালি উত্তোলন করার সময় 3টি বিশাল আকৃতির মোটর সেল উদ্ধার হয় এবং তারপরেই খবর দেওয়া হয় সোনামুখী থানায় এবং যে দমকল বাহিনীকে এবং বম ডিফিউজ করবে যে সেই কর্মীদেরকে। সেখানে গিয়ে সেগুলি দেখে এবং ঘিরে ফেলা হয়। এরপর খবর দেওয়া হয় সেনাবাহিনীকে। সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছে গতকাল সেখানে আসে। পরপর 3টি মোটর সেলকে ল্যান্ডমাইন দিয়ে কিন্তু নিষ্ক্রিয় করা হয় এবং নিষ্ক্রিয় করার সময় কিন্তু ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠে এলাকা। রীতিমতো সেই চাঞ্চল্যকর পরিস্থিতি দেখার জন্য ভিড় জমায় সাধারণ মানুষজন। তবে যেমনটা অনুমান করা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই মোটর সেল ব্যবহার করা হয়েছিল, কোনো কারণে সেখানে পড়েছিল, যে কারণে এগুলো ক্যারি করে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই দামোদরের চরেই এগুলোকে নিষ্ক্রিয় করা হলো। বেশ, দামোদরে উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করলো সেনা। সোমবার বাঁকুড়া রাঙ্গামাটিতে উদ্ধার হয় মর্টার শেল। বালি তোলার সময় 3 মর্টার শেল উদ্ধার। 2 দিন বালি চাপা দিয়ে রাখা হয় এই মর্টার শেলগুলি। গতকাল পানাগড় থেকে রাঙ্গামাটিতে সেনার দল এবং ডিনামাইটের সাহায্যে ফাটানো হলো মর্টার শেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টার শেল বলে অনুমান।